ভার্সিটির প্রথম দিনেই যে কোনো ছেলের হাতে ডাবাং মার্কা চড় খেয়ে মান-সম্মান খোয়াতে হবে ভাবিনি কখনো। আমি নসীন রোদেলা। পরিবারের ছোট মেয়ে হওয়ায় চড়-থাপ্পড় নামক বস্ত্রগুলো আমার কপালে খুব কমই জুটেছে। সেখানে বন্ধ ঘরে একটা থাপ্পড়েই আমার মুখ চোখ লাল হয়ে ওঠে। সেখানে ভার্সিটির মেইন গেটে কোনো ছেলের হাতে থাপ্পড় খেয়ে এভাবে সৎ এর মতো দাঁড়িয়ে আছি ভাবতেই কান্না পাচ্ছে আমার। শুধু কান্না নয়, ভীষণ রকম কান্না, সেই সাথে রাগও হচ্ছে ব্যাপক। ইচ্ছে মানে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চুলগুলো টেনে টুনে ছিঁড়ে ফেলি। অসভ্য ছেলে একটা। এসব ছেলের জন্যই আজ বাংলাদেশ রসাতলে। রাগে ফুঁসতে বলে উঠলাম, এই এই আপনি আমায় মারলেন কেন? হাউ ডেয়ার ইউ! আপনি আমায় মারলেন কেন সেটা আগে বলুন, তারপর না হয় আমি বলছি। কথাটা বলেই নির্বিকার ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ালো ছেলেটা। ছেলেটার ভাব ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে ব্যাপক মুডে আছে। দরকার পড়লে আরেকটা চড়ও বিনা দ্বিধায় বসিয়ে দিতে পারে আমার গালে। কিন্তু আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই। আমাকে চড় মেরে চলে যাবে তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ইনসিবল, কিন্তু কি বলবো সেটা বুঝতে পারছি না। পেটে কথার ভরসা সাজানো থাকলেও গলার কাছে এসে অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে কথাগুলো। ব্যাপারটা ব্যাপক বিরক্তিকর এবং আমিও তাতে চরম রকম বিরক্ত। আমার বান্ধবী চিত্রার সাথে গল্প করতে করতেই ভার্সিটির গেটে পা রেখেছিলাম কিছুক্ষণ আগে। কিন্তু ভাগ্য নামক জিনিসটা যে এভাবে বেইমানি করবে বুঝতে পারিনি। তাই তো ভাগ্যর চক্রান্তে নিজের প্লাজোর সাথেই পা লেগে উল্টে পড়তাম মুহূর্তেই। শুধু উল্টে পড়লেও মান-সম্মান কিছু বাঁচলেও বাঁচব, কিন্তু পড়লাম কোথায়? একদম এই খাটাশটার ওপর। আর সে আমায় সামলাতে না পেরে আমাকে নিয়ে একদম নিচে বিনা টিকিটে সবাইকে বাংলা রোমান্টিক দেখিয়ে উঠে দাঁড়িয়েই ব্যাপারটাকে দিলাম এক থাপ্পড়। ছেলেটা গালে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে তাকাতেই আমার হার্টবিট মুহূর্তেই হাজার গতিতে ছুটতে লাগলো। চোখগুলো যেন আটকে গেছে ছেলেটার চোখে মুখে। ছেলেটা কি সত্যি এতটা সুন্দর নাকি আমার কাছেই এতটা সুন্দর লাগছে ঠিক বুঝতে পারছি না। তবে এটা ঠিকই বুঝতে পারছি, 18 বছরের রেকর্ড ভেঙে আজ আমিও কারো ওপর ক্রাশ। কিন্তু এই ক্রাশ বেশিক্ষণ টিকলো না। ওনার হাতের ভুবন কাঁপানো থাপ্পড় খেয়ে ক্রাশটা হজম হয়ে গেল মুহূর্তেই। পাশের ছেলেটার বাজখাই গলায় ভাবনার প্রহর কাটিয়ে কুঁচকে তাকালাম, ভাই আপনি যান, এই মায়ারে আমরা দেখতেছি। দেইখা তো মনে হয় ফার্স্ট ইয়ার। আগে তো কখনো দেখি নাই ভার্সিটি চত্বরে। কথাটা শুনে মুচকি হেসে আমার দিকে এগিয়ে এলো ছেলেটি। হাজার সাহস দেখালে ওনাকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে গেলাম কয়েক পা। গেটের গায়ে লেগে দাঁড়াতেই এক হাতে পথ আটকে আমার উপর ঝুঁকে পড়লেন উনি। এতক্ষণে বুঝতে পারছি মারাত্মক রকমের ভুল করে ফেলেছি আমি। এরা নিশ্চয় ভার্সিটির সিনিয়র ভাই। ভার্সিটির র্যাগিং এর কথা আগেই শুনেছি। আর এত কাহিনীর পর আমার ওপর এত ডিগ্রি অত্যাচার করা হবে তাও বেশি আন্দাজ করতে পারছি। উনি আমার দিকে আরো ঝুঁকে এসে বলে উঠলেন, ফার্স্ট ইয়ার তবু এত তেজ? আরো কিছু বলতে যাবেন তার আগেই পেছন থেকে একটা ছেলে বলে উঠল, সুব্রতকে ভিসি স্যার ডাকে। কথাটা কানে যেতে ঘাড়টা হালকা বাঁকিয়ে কুঁচকে বলে উঠল, সে কেন? নবীনবরণের অনুষ্ঠান নিয়ে কিছু বলবে মেবি। ও হ্যাঁ, রাজ্জাক স্যার বলেছিল আমায়। ওকে চল। কথাটা বলে আমার দিকে তাকিয়ে
বাম হাতে রাখা সানগ্লাসটা পড়তে পড়তে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে উঠলেন, তোমায় তো আমি পরে দেখে নেব। ফার্স্ট ওয়েট অ্যাজ ওয়াশ। ক্যান্টিনের এক কোণে বসে পা দুলাচ্ছি আর কফি খাচ্ছি। আশেপাশে যে আমায় নিয়ে ফিসফিসানি হচ্ছে তা বুঝতে পারছি। এদিকে চিত্রা গাল দুটোকে কলা গাছের মতো ফুলিয়ে ও মেরে বসে আছে। এমন ভাব করেছে যেন তার সদ্য বিবাহিতা জামাই বাসরের আগেই ভেঙে গেছে। ওই তোর কি হয়েছে, এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? তো কি করব শুনি। এটা তুই কি করলি বল তো? আমি আবার কি করলাম? অবাক হয়ে কিছুই করিসনি। সকালে এমন একটা ঘটনা ঘটিয়ে এখন নিশ্চিন্তে কফি খাচ্ছিস। কেমনে পারলি তুই? আরে কি এমন করছি বল তো? একটা থাপ্পড়ই তো মারছি। শোন, ওই ছেলেকে গণধোলাই দিতে পারলে শান্তি পেতাম। ভেবে দেখ কত এত বড় সাহস আমায় মারে। উহ, তার আগে নিজেকে গণধোলাই থেকে বাঁচ, তারপর না হয় ওনাকে নিয়ে ভাবিস। মানে? সিম্পল। উনি কে জানিস? না, নাচিয়ে কেন রে? উনি কি প্রধানমন্ত্রীর পোলা না? তবে তার থেকে কম না। উনি হলেন পলিটেকনিক্যাল লিডার, তার সাথে ক্লাস টপার। একটু নড়ে চড়ে বসে। ওনার ডিপার্টমেন্টে এই ৩৫ বছরে উনি একমাত্র জিপিএ 4 পেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। ৩৫ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে নতুন ইতিহাসটা তিনি তৈরি করলেন। এবার পলিটেকনিক্স পড়াশোনা দুটো একসাথে কিভাবে কভার করেন কে জানে। এখন মাস্টার্স করেছেন, যে কোনো সময় এই ভার্সিটিতে টিচার হয়ে যেতে পারেন। প্রফেসরের ফেভারিট স্টুডেন্ট, ছেলেদের ফেভারিট বড় ভাই, আর মেয়েদের ক্রাশ আইকন। বন্ধুদের কথা না হয় বাদই দিলাম। সো এবার বল, গণধোলাই কে খাবে, তুই নাকি সে? দাঁত কেলিয়ে চিৎকার কথায় এবার নিশ্চিন্তা বাজাবাজি আমায় মাথায় বেশ করার ভাবে চড়ে বসলেন। সত্যি তো, ভার্সিটি পপুলার ছেলেকে চড় মেরেছি, ব্যাপারটা নিঃসন্দেহে ভয়ানক দুঃসাহস। কিন্তু আমি কি করে জানবো যে সে এত পপুলার? একটা সাইনবোর্ড গলায় বুঝলে ঘটলেই তো পারে যত সব। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় একটা ঢোক গিলে নিমেষেই বলে উঠলাম, তুই জানলি কিভাবে এত সব কাহিনী? আপুর কাছে শুনেছি। আপু তো এই ভার্সিটিতেই পড়ে, আর উনি আপুর ক্রাশ। আম অলসো ক্রাশড অন হিম রোড। আমি চিত্রার দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়েই কফি খাওয়ায় মন দিলাম। ঠিক তখনই সে সাদা বিলাই, আই মিন আমাদের চোদ্দের শুভ্র ভাইয়া এসে চেয়ার টেনে ঠিক আমার মুখ বরাবর বসে পড়লেন। তার সাথে আরো ৭-৮ জন ছেলে মেয়ে ঘিরে বসলো আমাদের। এর মধ্যে ৫ জন ছেলে আর ২ জন মেয়ে। এদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে এরা আমায় বাস দিতে এসেছে। আমি শুকনো গলায় কয়েকটা ঢোক গিলে চারপাশে তাকাতে লাগলাম। উদ্দেশ্য কোনো ফাঁক ফুকুর পেলেই দৌড় লাগাবো। কিন্তু সেটা যে নিশ্চিন্তায় নিরাশা তা বুঝতে বাকি রইল না আমার। চিত্রার দিকে তাকিয়ে দেখি তার মুখও ফ্যাকাশে হয়ে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে বেচারি ব্যাপক ভয় পেয়েছে। আমিও যে কম পেয়েছি তা না, কিন্তু এদের কাছে নিজের ভয়ানকটাকে কিছুতেই প্রকাশ করতে চাচ্ছি না। তাই অসীম সাহস নিয়ে বলে উঠলাম, কি ব্যাপার? কোনো ব্যাপার না। শয়তানি হাসি দিয়ে, তাইলে আমাদের মতো মাসুম মেয়েদের এভাবে ঘিরে বসেছেন কেন? আমার কথায় সবকটা হুয়াকে হেসে উঠল। এদের মধ্যে ফর্সা করে একটা ছেলে বসে উঠল, দোস্ত
এরা নাকি মাসুম। তো এই মাসুম বান্ধবীদের নিয়ে কি করা যায় তো বল তো। বাঁকা হেসে রাসেল, তোর কি মনে হচ্ছে না আমাদের ব্যাপারটা সেলিব্রেট করা দরকার? আমরা যে কতটা লাকি সেটা তো ভার্সিটির সবাইকে জানতে হবে। দুইটা মাসুম ধোয়া তুলসী পাতা পেয়ে তো আমরা ধন্য, কি বলিস? অবভিয়াসলি দোস্ত, আমাদের লাক দেখে আর এত খুশি লাগছে যে খুশি চোটে আইটেম শট দেখতে ইচ্ছে করছে। পাশের ছেলেগুলো চেঁচিয়ে উঠলো, তার মানে সোহেল নামক ছেলেটার সাথে তারও একমত। আমি ব্যাপারটা ঠিক বুঝতে উঠতে পারছি না, এরা আমার সাথে ঠিক কি করতে চাইছে এবং কতটুকুই বা করতে চাইছে তা আমার বোধগম্য হচ্ছে না। তবে এটা বুঝতে পারছি ভয়ঙ্কর কিছু একটা ঘটবে আমার সাথে, আর তাই এখনই। চিত্রা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে সে যে কোনো সময় ভ্যান করে কেঁদে উঠবে। আমি চোখটা সরিয়ে সামনের দিকে তাকালাম। ভয় একটা ছোঁয়াচে রোগ। কারো হাসি দেখলে যেমন হাসি পায়, ঠিক তেমনি কাউকে ভয় পেয়ে কাঁপাকাঁপি করতে দেখলে নিজের মধ্যে একটা কাঁপাকাঁপি ভাব চলে আসে। তাই এই মুহূর্তে চিত্রের দিকে না তাকানোটাই উত্তম বলে আমি মনে করছি। ভাবনার সুতো কেটে পাশের টপ জিন্স পরা মেয়েটা কথা বলে উঠায়। চোখ ঘুরিয়ে বাম পাশে তাকালাম। মেয়েটা বেশ গোছালো। বাঙালি মেয়েদের দেখলে এক অজানা কারণেই মনে হয় না হয়তো শাড়িতেই মেয়েটাকে বেশি সুন্দর লাগবে। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এই মেয়েটাকে দেখে আমার তেমন কিছু মনে হচ্ছে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে শাড়ি নয়, বরং এই ড্রেসটাতেই তাকে বেশি মানিয়েছে। এই ড্রেসটা না পরলে যেন মেয়েটাকে মানাতো না। এটাই তার জন্য সর্বোচ্চ পোশাক। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, শুভ্র, তুই আমাদের লিডার, তো আমাদের সামান্য ইচ্ছে পূরণ করবি না? বেচারা সোহেল আইটেম শট দেখতে চাচ্ছে। সো তোর উচিত ব্যবসা করা। দেখ না ছেলেটার মুখটা কি শুকিয়ে গেছে। কথাটা বলেই সবাই একসাথে হেসে উঠল। সবাইকে চুপ করার ইশারা করে শুভ্র ভাইয়া সানগ্লাসটা খুলে টেবিলে রেখে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, অবভিয়াসলি নীলা, তোরা চাইবি আর আমি পূরণ করব না তাই কি হয়? তাছাড়া আজ তো গ্রান্ড সেলিব্রেশনের দিন। এত ইনোসেন্ট দুইটা বাচ্চা পাইছি যারা নাকি গ্রেড দিয়ে ঢুকতেই সিনিয়রদের গালে হাত তোলে। ভাবা যায় সেলিব্রেশন তো হবে দোস্ত। কথাগুলো আমার দিকে তাকিয়ে বলেই জোরে চেঁচিয়ে রনি নামে কাউকে ডাকলেন। ওনার এই ডাকেই কোনো জানি আমার অন্তরাত্মা কেঁপে উঠল খানিকটা। পরক্ষণেই পাশে এসে দাঁড়ালো হ্যাংলা পাতলা একটা ছেলে। জি ভাই। বক্স নিয়ে আমায় ফার্স্ট। জি ভাই। ছেলেটা এত দ্রুত এসেছিল, তার থেকে দ্রুত পা চালালো, যেন এই কাজটা সম্পন্ন না করতে পারলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যা ছেলেটা কিছুতেই হতে দিতে পারে না। আমি চুপচাপ বসে আছি। গলা শুকিয়ে কাঠ হচ্ছে, ইচ্ছে করছে ফ্লোরে বসে পা ছড়িয়ে কাঁদি। এই ভার্সিটিতে জীবন যে আমার নরকে পরিণত হতে তা বেশ বুঝতে পারছি আমি। এত কিউট একটা ছেলে যে এত ডেঞ্জারাস হতে পারে কে জানতো। কিছুক্ষণের মধ্যেই হ্যাংলা ছেলেটা একটা বিশাল সাউন্ড বক্স এনে পাশের টেবিলের ওপর রেখে দিল। শুভ্র ভাইয়া শরীরটা টানা দিয়ে চেয়ারে আরাম করে বসে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হেই, হোয়াটস ইয়োর নেম? বররোদ জড়ানো গলায় বররোদ কারো নাম হয়ে নাকি? পুচকে রররোদ নয়, রোদ। মুখ ফুলিয়ে আমার কথাটা শুনেই
শুভ্র ভাইয়া চোখ মুখ কুঁচকে বলে উঠলেন, হোয়াট রোদ? হেই গাইস, শীতের দিকে একে একটু কাছে কাছে রাখতে হবে, তাইলে আর টাকা খরচ করে সোয়েটার কিনতে হবে না। কি বলিস? ওনার কথায় আবারও সবাই হুহা করে হেসে উঠল। একজন তো বলেই ফেলল, দোস্ত আমি তো ভাবছি শীতের রাতে একে সাথে করে নিয়ে যাব। আরে রাতে রোদ পাওয়ার ভাগ্য সবার হয় নাকি? এবার আমার চোখ দুটো টলমল করে উঠল। এতটা অপমানিত এই জীবনে কখনো হয়েছি বলে মনে হয় না। এই একদিনেই আমার অবস্থা যে এমন হয়ে জানলে কখনো ভার্সিটিতে ভর্তি হতাম না। ওনাদের হাসাহাসি শেষ হলে শুভ্র ভাইয়া আবারও আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হেই সানশাইন, মাথা নিচু করে বসে আছো কেন? উপরের দিকে তাকাও তো। তোমার নাম শুধুই সানশাইন? আই মিন শুধু রোদ? আগে পিছে ঝড় বৃষ্টি কিছুই নেই? আমি কোনো রকম নিজের কান্না আটকিয়ে কিছু একটা বলতে যাব, তখনই পাশ থেকে একজন বলে উঠল, দোস্ত জিজ্ঞেস কর তো নামের আগে পিছে ঠাডা বস্ত্রপাত কিছু আছে কিনা। ওনার কথায় আবারও সবাই এক তপন হেসে নিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল, পুরো নাম কি? নসীন আহমেদ রোদেলা। মাথা নিচু করে রোদেলা টেনে টেনে নট বেডস এনিওয়েজ ঝটপট টেবিলের ওপর দাঁড়িয়ে পড়ো ফার্স্ট। আমি অবাক চোখে মাথা তুলে ওনার দিকে তাকিয়েই বলে উঠলাম, কেন? সাথে সাথে আবারও হেসে উঠল সবাই। ডান পাশে বসা লং শার্ট পরা মেয়েটা আমার জুটি করে রাখা চুলগুলো এক টানে খুলে দিয়ে বলে উঠলেন, দোস্ত এই মেয়ের এ তো দেখি ব্যাপক কিউরিটর রে। আমাদের প্রশ্ন করে কি করা যায় একে? অ্যান্টারটা দিয়েই দে। আচ্ছা আমি বলছি, এই যে সানশাইন, তোমাকে এই টেবিলের ওপর উঠে আনটেম শট এর সাথে ড্যান্স করতে হবে। অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ডের আইটেম শট দেখতে ইচ্ছে করছে, সো স্টার্ট করো। শয়তানি হাসি দিয়ে ওনার কথাটা শুনে মাথাটা যেন ঘুরে গেল আমার। বলে কি এই ছেলে, পুরো ভার্সিটির সামনে আমি টেবিলের ওপর আইটেম শট এ নাচবো? পাগল নাকি? দেখুন আমি নাচ পারি না। না পারলেও সমস্যা নেই, নাচতে নাচতে শিখে যাবে। তাছাড়া তুমি চাইলে আমার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো তোমায় সঙ্গ দিতে পারে। কি লাগবে দেখুন, আমি নাচবো না। আর আপনার কথা শুনতে আমি বাধ্য নই। ভার্সিটিতে র্যাগিং অ্যালাউড নয়। আপনারা বেশি বাড়াবাড়ি করলে আমি ভিসি স্যারকে জানাতে বাধ্য হব। আমার কথায় আবারও হেসে উঠল সবাই। তার মধ্যে পাশে বসা আপুটি আমার চুলগুলো শক্ত করে চেপে ধরে মাথাটা একটু তুলে ধরল। ব্যথায় কুঁকিয়ে উঠলাম, কিন্তু তাতে মেয়েটার কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না। বরং আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, ভিসি স্যার র্যাগিং হোয়াট এভার এসব তোমার আবরার আহমেদ শুভ্র এর গায়ে হাত তোলার আগে চিন্তা করা উচিত ছিল খুকি। নাও ইউ আর গন। কথাটা বলেই টেবিলে থাকা পানি ভর্তি জগের পানিগুলো ছুঁড়ে মারলেন আর গায়ে। এমন কিছুর জন্য তৈরি ছিলাম না আমি। জামাটা পুরো ভিজে একাকার। ঠান্ডায় শরীরটা হালকা কেঁপে কেঁপে উঠছে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। চোখ থেকে ঝরে পড়ল 2 ফোঁটা জল। তার সাথে চেপে বসলো জেদ। জেদের বশেই করে ফেললাম আরেকটা মারাত্মক ভুল। হাতের কাছের গ্লাসের পানিগুলো ছুঁড়ে মারলাম শুভ্র ভাইয়ার মুখে। আমি এমন কিছু করব তা হয়তো চিন্তাই করতে পারিনি কেউ। চিত্রাকে দেখলাম মুখ চেপে ধরে আছে। ওর চশমার উপর দিয়ে বোঝা যাচ্ছে ও কাঁদছে। কয়েক মিনিটে পুরো ক্যান্টিন অস্বাভাবিক রকম শান্ত হয়ে গেল, যেন ঝড় আসার পূর্ব নীরবতা। চারপাশে
হঠাৎ করে প্রচণ্ড শব্দে চমকে উঠলাম আমি। শরীরটা ভয়ে কুঁচকে গেছে একদম। অবাক চোখে সামনের দিকে তাকাতে দেখি আমার সামনের টেবিলটা আর নেই। ওটা ছিটকে পড়ে আছে আমাদের থেকে একটু দূরে। আর শুভ্র ভাইয়া চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছেন। ভয়ে আমার প্রাণ পাখি রীতিমতো ওড়াউড়ি শুরু করে দিয়েছে। আমার ভয়টাকে আরো দুগুণ বাড়িয়ে দিয়ে উনি এক হাতে আমার চেয়ারের হাতলে রেখে অন্য হাতে গাল চেপে ধরলেন আমার। ওনার লাল লাল চোখগুলোর দিকে তাকানোর সাহস খুঁজে পাচ্ছিলাম না যেন। কি ভয়ানক দুটি চোখ! উনি গভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, হাউ ডেয়ার ইউ! এত সাহসটুকু বলেই আমার শরীরের দিকে তাকালেন উনি। কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। পরক্ষণেই আমায় ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালেন উনি। গায়ের জ্যাকেটটা খুলে আমার ওপর ছুঁড়ে ফেলে, কাল ওর ক্লাস নেব কথাটা বলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে গেলেন উনি। চারপাশের সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর মেয়েরা ফিসফিস করে চলেছে। ব্যাপারটা বুঝতে না পেরে নিজের দিকে তাকিয়ে লজ্জায় কুঁকড়ে উঠলাম আমি। পানিতে ভেজা সাদা জামায় শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। সে কি লজ্জার ব্যাপার! তাই তো ছেলেগুলো মুখের লালা ফেলে এভাবে আমার দিকে তাকিয়ে আছে। ভাবতেই শরীরটা ঘিন ঘিন করে উঠল। লজ্জায় আর অপমানে চোখ দিয়ে পানি পড়তে লাগলো অনবরত। ঠিক তখনই পাশ থেকে চিৎকার ভাঙা ভাঙা গলায় বলে উঠল, রোদ, জ্যাকেটটা শরীরে জড়িয়ে নে। সব বোঝা যাচ্ছে খুবই বিশ্রী দেখাচ্ছে। এজন্যই হয়তো শুভ্র ভাইয়া জ্যাকেটটা দিয়ে গেল তোকে। আমিও আর কিছু না ভেবে জ্যাকেটটা পরে নিলাম। এছাড়া আর কোনো অপশন আর কাছে নেই। এই অবস্থায় ভার্সিটি গেট পর্যন্ত যাওয়া মৃত্যু যন্ত্রণার চেয়ে কম কিছু নয়, বরং তার চেয়েও বেশি। জ্যাকেটের চেইন লাগাতে লাগাতে আবার বলে উঠল চিত্রা, আবার একই ভুল করলি রোদ। পানি মারার ছিল তো আমার মুখে মারতি, শুভ্র ভাইয়াকে মারতে হলো। এবার কাল যে তোর সাথে কি হবে সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আমিও বুঝতে পারছি আবারও ভয়ানক একটা কাজ করেছি আমি। এর পরিণতি কি হতে পারে ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে বারবার। কোনোরকম মুখ লুকিয়ে বাসায় ঢুকে গেলাম আমি। মার সামনে পড়তে হয়নি ভেবে অস্ত্রোক্ত নিঃশ্বাস ফেললাম। মার সামনে পড়লেই হাজারো প্রশ্ন জড়াজড়িত হতে হতো আমাকে। গায়ের জ্যাকেট কার, আমার এই অবস্থা কেন, হ্যান-ত্যান কত কিছু। তারপর সব শুনতেই শুরু হতো ওনার টেনশন নামক পীড়া। তার সাথে প্রেশার আপ ডাউন। একটা ঝামেলা মা নামক মানুষগুলো এমনি হয়। এদের টেনশন না করলে পেটের ভাত হজম হয় না। সিম্পল বিষয়গুলো নিয়ে ওনারা খাওয়া দাওয়া বাদ দিয়ে টেনশন করতে বসে যাবেন। আর এটা তো সিরিয়াস ইস্যু। রুমে ঢুকে কোনোরকম শাওয়ার নিয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বাজে দিনগুলোর তালিকায় প্রথম। আর শুভ্র নামের মানুষটা ভালো লাগা আর খারাপ লাগা মাঝে বিরক্তকর একটা পার্সোনালিটি, যাকে আমি ইহকালে দ্বিতীয়বার চোখ মেলে দেখতে চাই না কখনো। না, ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছি, উদ্দেশ্য শুভ্র ভাইয়াকে সরি বলা। হুমায়ুন স্যার একটা কথা বলেছেন, দুঃখ সময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। আমিও ঠিক একই কাজ করতে চলেছি। শুভ্র ভাইয়া এবং তার গ্যাং হয়তো ধুয়ে দেবে আমায়, তবে এতে করে ব্যাপারটা কিছুটা শিথিল হয়ে যেতে পারে।
আপুর ধারণা দোষটা আমার। অনেক ভাবার পর আমি বুঝতে পারছি দোষটা আসলে আমার। সো সরিটা বলা উচিত। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি মেন গেটে। কিন্তু শুভ্র ভাইয়ার খবর নেই। চিত্রা মুখ কাঁচুমাচু করে আমার পাশে দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছু বলতে চায়। নিজের ঠোঁটটা চেপে ধরে কুঁচকে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, কিছু বলবি? হাঁপানির পেশেন্টের মতো এইভাবে ছটফট করছিস কেন দোস্ত? শুভ্র ভাইয়া যদি বকা দেয় তাইলে? আর ওর সাথে তো ওনার হারামি ফ্রেন্ডগুলো আছেই। এগুলো শুভ্র ভাইয়ার থেকেও ফাজিল। শুভ্র ভাইয়া কখনো মেয়েদের সাথে মিসবিহেভ করে না। তোর সাথেও করতো না আমি শিওর। কিন্তু তুই ওনার গালে চড়টা মেরেই ফেঁসে গেলি। এই শুভ্র ভাইয়ার চামটা। চুপ থাক তো, এত ভ্যাগা করিস না। বকা এমনি দিতে উনি দেবে। সো চিল মার। আমাদের কথার মাঝেই বাইক ছুটিয়ে চলে এলেন শুভ্র ভাইয়া। চিত্রা তো রীতিমতো হা করে তাকিয়ে আছে। আমারও সেই একই অবস্থা। পোলা তো নয়, সে তো আগুনের গোলা রে। মমতাজ আন্টি এই লাইনটা ওনাকে ডেডিকেট করার জন্যই হয়তো গিয়েছিলেন। রেড করা কালার বাইক, ফুল ব্ল্যাক সেন্ট আপে আছেন উনি। মনে হচ্ছে কোনো সভ্যয় এসেছেন। তবে যাই বলি না কেন, ওনাকে যে একদম চকলেট বয় লাগছে তা স্বীকার করতে আমি বাধ্য। কোনোরকম নিজের চোখটা সরিয়ে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখি সব মাইয়াই যে জায়গায় হ্যাক মেরে দাঁড়িয়ে আছে। মুখের হাড়ের সাইজ অনুযায়ী 2-3 কেজি মশা ঢুকিয়ে দেওয়া যাবে অনায়াসে। শুভ্র ভাইয়া পার্কিংয়ে বাইকটা রেখে চাবিটা পকেটে ঢুকিয়ে ধীর পায়ে আমাদের পাশ কাটিয়ে চলে গেলেন। এমন একটা ভাব যেন আমাদের দেখতেই পাননি। এটিটিউড দেখলে বাঁচি না। নিজেকে কি জন আব্রাহাম মনে করে নাকি? যত সব আবুল কোথাকার। এদিকে চিত্রা আমায় শুনিয়েই চলেছে। ওর গুতাগুতি দেখে মনে হচ্ছে আমার হাতের চামড়াগুলো তুলে ফেলাই ওর জীবনের একমাত্র উদ্দেশ্য। বীর মাথা নাওনি দিয়ে তাকিয়েই বলে উঠলাম, কি সমস্যা তোর? আরে ভাইয়াকে ডাক রে, নয়তো সরি বলবি কেমনে? আমি বললাম, তাই তো। চিত্রাকে নিয়ে হাঁটা দিলাম শুভ্র ভাইয়ার পিছু পিছু। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল শুভ্র ভাই। উনি ওনার ওই হারামি বন্ধুদের সাথে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে হাসছেন। আহা, কি মারাত্মক হাসি! আবারও ক্রাশ খেলাম বলে মনে হচ্ছে। ছেলেরা এত সুন্দর হয় নাকি? যাই হোক, ক্রাশটা মুহূর্তেই হজম করে নিলাম। হাজার মেয়ের ক্রাশের প্রেমে পড়া যাবে না, তাতে ওয়েটিং লিস্টে থাকার চান্স আছে। আর রোদ কখনো ওয়েটিং লিস্ট থাকতে রাজি নয়। মন এবং প্রাণকে জোর করে বোঝালাম সে আমার ভাই। মন প্রাণ কতটুকু বুঝলো জানি না, সে নিয়ে মাথাও ঘামালাম না তেমন। হালকা পায়ে ওনাদের সামনে এগিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই সোহেল ভাইয়া দাঁত কেলিয়ে বলে উঠলেন, আরে সানশাইন নাকি? বাহ দোস্ত, সকাল সকাল বাঁশ খেতে চলে এসেছে রে। শুভ্র ভাইয়া ডেভিল হাসি দিয়ে কিছু একটা বলতে যাবেন, তার আগে চোখ মুখ খিচিয়ে বলে উঠলাম, সরি ভাইয়া, আই এক্সট্রিমলি সরি। আমার তেমনটা করা উচিত হয়নি। আই ওয়াজ রং। বুঝে উঠতে পারিনি, না বুঝেই এমনটা করে ফেলেছি। সরি ভাইয়া। মাথা নিচু করে সামনে কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ তুলে তাকালাম। শুভ্র ভাইয়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে একটা থাপ্পড় দিয়ে বসবেন কিনা যে জানে, কিন্তু আমাকে অবাক দিয়ে উনি একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, ইটস ওকে। আমি তো চরম অবাক। কই কি পোলা? আর আমার সাথে কেউ এমন করলে তাকে আমি জিন্দেগিতে মাফ করতাম না কিনা সন্দেহ। আর সে কিনা একটা সরিতেই কুপোকাত। আমি অবাক চোখে তাকিয়ে আছি।
পাশ থেকে নীলনি নামে মেয়েটি বলে উঠল, এত সহজে মাফ করে দিলি শুভ্র? তোর এই দয়া দেখে আমার সুইটহার্ট করতে ইচ্ছে করে। তো করে ফেল, মানা করছে কে? তবে নীলা আগে রোহানকে বিয়ে করার পর সুইহাইটটা করলে ভালো হয় না? আমরা তো বিয়ের দাওয়াত আর 40-এর দাওয়াত দুটাতে খেতে পারি আর কি। কি বলি শুভ্র? রাসেল সাহেল ভাইয়ার কথায় মুচকি হেসে শুভ্র ভাইয়া বলে উঠলেন, একদম। তোদের কি মনে হয় আমার বিয়েতে তোদের দাওয়াত দেব? ইম্পসিবল। রোহানকে বলে দেব যেন সে তোদের এলাউ না করে। দরকার হলে এক্সট্রা গার্ড রাখবো, তবু তোরা এলাউ না। কথাটা বলে চোখ মুখ লাল করে উল্টো পথে হাঁটা দিলেন নীলি আপু। বাকি সবাই ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়ে আমার দিকে ফিরে তাকালেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? ক্লাসে যাও। আমি মাথায় হেলিয়ে সম্মতি জানাতেই, আর হ্যাঁ, দোষ করে সরি বলাটা দোষের কিছু না, বরং দোষটা অন্যর ঘাড়ে চাপিয়ে দেওয়াটা দোষের। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কথাটা বলে বন্ধুদের সাথে চলে গেলেন উনি। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। এদিকে চিত্রা নন-স্টপ ওনার সুনাম করেই যাচ্ছে, কিন্তু কোনো কথাই যেন কানে ঢুকছে না আমার। শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মানুষের মতো এত ডিফারেন্ট টাইপ এডিওট থাকে কিভাবে? কাল যতটা রাগী শুভ্রকে দেখেছি, আজ ততটা শান্ত শুভ্র চোখে পড়ল আমার। জাস্ট আ সেন্ট পারসন। ভার্সিটি লাইব্রেরিতে দাঁড়িয়ে বই দেখছি, হাজারো বইয়ের সমারোহ চারদিকে। তার মধ্য থেকে একটা বই সিলেক্ট করলাম পড়ব বলে, কিন্তু হাই নিয়তি, বই ধরে এত টানাটানি, বাট বইটা আমার হাতে আসছে না। আজীব কারাগার কাহিনী কি? বইটা হালকা কাত করে বইয়ের ফাঁক দিয়ে অপর পাশে উনি দিতেই একটা হাত চোখে পড়ল। সেই ব্যক্তি, সেম বই নিতে চাচ্ছেন। লোকটার চেহারা দেখার অসীম কৌতূহল নিয়ে বইটা ছেড়ে দিয়ে পাশের সারির দিকে ঝুঁকে পড়তেই কপালে কারো ঠোঁটে স্পর্শ পেলাম। চমকে উঠে অপরের দিকে তাকাতে দেখি শুভ্র ভাইয়া। দুজনের চোখ বড় বড় করে তাকিয়ে আছি। ব্যাপারটা যেন আনফরচুনেট হয়ে গেছে তা বেশ বুঝতে পারছি। কিছুক্ষণ ওভাবে থেকে ব্যাপারটা বুঝতে পেরেই দুজন দুদিকে ছিটকে গেলাম। লজ্জায় লাল হয়ে কোনো রকম ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম লাইব্রেরি থেকে। কি ভয়ঙ্কর অবস্থা! ভাবতে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আমার। থ্যাঙ্ক গড কেউ দেখেনি, নয়তো কি হতো। রিকশায় চেপে বাড়ি ফিরছিলাম, হাতে দুটো আইসক্রিম। আর ক্লাসে মনোযোগ বসছে না, তাই এত আয়োজন করে বাড়ি ফেরা। মাঝ রাস্তায় এসে একটা মধ্যবয়স্ক লোককে চোখে পড়ল। লোকটিকে দেখে মনে হচ্ছে বেশ দুশ্চিন্তায় আছেন, আর বারবার গাড়ির দিকে তাকাচ্ছেন। হয়তো গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। কি মনে করে ওনার কাছাকাছি এসে রিক্সা থামতে বললাম। লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আঙ্কেল, লিফট লাগবে। লোকটি আমার দিকে তাকিয়েই যেন চমকে উঠলেন। কোনো রকম নিজেকে সামনে নিয়েই বলে উঠলেন, অনেক দূর যেতে হবে রে মা, তোমার রিক্সায় হবে না। কেন জানি না ওনার মা কথাটা আমার বেশ ভালো লাগলো। বাবা মা ছাড়া আর কারো মুখে মার ডাক শোনার ভাগ্য কখনো হয়নি আমার। আমার জানা মতে মায়ের কোনো ভাই বোন নেই। বাবারও দাদু দিদার একমাত্র সন্তান। সো আত্মীয়জন বলতে গেলে আমাদের কেউই নেই। যাই হোক, ওনার মুখে মা ডাকটা শুনেই রিক্সা থেকে নেমে গেলাম। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠলাম, চাচা, আপনি এই রিক্সা নিয়ে চলে যান, একটু সামনেই
গ্যারেজ আছে, এখানে রিক্সা পাওয়া দুষ্কর। আপনি বরং গ্যারেজ থেকে কাউকে নিয়ে আসুন, ততক্ষণাৎ আমি এখানে ওয়েট করছি। ড্রাইভার লোকটির দিকে তাকাতেই লোকটি মাথা নেড়ে সম্মতি জানালো, আর সাথে সাথে রিক্সায় উঠে গ্যারেজের পথে পাড়ি জমালো সে। আমি মুচকি হাসি দিয়ে ওনার দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে উঠলাম, নিন আইসক্রিম খান। না রে মা, আমি আইসক্রিম খাই না, এটা খেলে কিছু হয় না। নিন তো। উনি কিছু বলতে গিয়ে থেমে গেলেন। আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার চেহারাটা একদম আমার ছোট বোনের মতো। তাই নাকি? তাইলে তো দেখতে হচ্ছে। কোথায় থাকে আপনার বোন? দীর্ঘশ্বাস ফেলে জানি না কেন অবাক হয়ে প্রায় 28 বছর ধরে চলল। বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়েছি। বাবাও খুব রাগী, রাগ করেই ত্যায্য করে দিলেন আমায়। চলে আসার সময় বলেছিলেন তার শেষ ইচ্ছে এ জীবনে যেন আমার মুখ আর না দেখতে হয়। তাই আর ফেরা হয়ে ওঠেনি কখনো। বোনটা কোথায় আছে জানি না, তবে সেদিন চলে আসি সেদিন ওর বিয়ে ছিল। কি কান্না করছিল সেদিন, কলিজার টুকরো ছিল সে। খুব ভালোবাসতাম ওকে, এখনো বাসি। অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি ওকে। হয়তো স্বামী সংসার নিয়ে ভালোই আছে। মুচকি হাসি দিয়ে হয়তো। দোয়া করি আপনার বোনকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান। আচ্ছা, তোমার নাম কি? রোদেলা। তবে সবাই রোদ বলেই ডাকে, আপনিও রোদ বলে ডাকতে পারেন। মুচকি হেসে, রোদ সুন্দর নাম। আর তুমি আমায় মামু ডেকো, আমার ভালো লাগবে। আচ্ছা, তোমার নাম কি? তোমার মার নাম কি? আম্মুর নাম আরিয়ানা আঞ্জুমান। নামটা শুনেই চমকে উঠলেন উনি। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই বলে উঠলেন, ওরি নামে তো নানু ভাই ডাকতো মাকে। কিন্তু আপনি কি করে জানলেন? আমার কথার উত্তর না দিয়ে হুট করেই জড়িয়ে ধরলেন আমায়। ঘটনার আত্মীয়তই আমি অবাক। চলবে পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।